তিব্বতের রাজা সোংসাং গাম্বুর সঙ্গে নেপালের রাজকন্যার দেখা হওয়ার পরে ঠিক এই জায়গাটিতেই প্রথম সেলিব্রেশন হয়, তাদের বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা হয় এখানেই। এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় এই ক্যানিয়নটা খুব ভালোভাবে দেখতে পারবো। ওয়াও, এই ক্যানিয়ন দেখুন কত গভীর, হাত পা শিরশির করছে। সত্যি মনে হচ্ছে যে স্বর্গ থেকে নিয়ে আসা কোনো খাবার। তিব্বতের রহস্যময় কৈলাস পর্বত ও মানস সরোবর লেক দেখে এবার ফেরার পালা। কৈলাস পাদদেশের ছোট্ট শহর দার্চেন থেকে সড়ক পথে ফিরতে থাকলাম নেপাল সীমান্ত সংলগ্ন গিরং শহরের দিকে। তিব্বতীয় মালভূমির অপরূপ সৌন্দর্য মাখা পথে চলতে ভালোই লাগছে। এই পথে গিরং শহরে পৌঁছতে আমাদের 2 দিন সময় লাগবে। মাঝখানে একদিন সাগা শহরে রাত্রি যাপন করব, পরের দিন সন্ধ্যার আগে পৌঁছাবো গিরংয়ে। তিব্বতের সীমান্ত শহর গিরং দেখে সীমান্ত চেকপোস্ট পেরিয়ে আমরা পাহাড়ি দুর্গম পথে চলে যাব নেপালের রাজধানী কাঠমান্ডু। বুঝতেই পারছেন, ফেরার এই পথটাও বেশ রোমাঞ্চকর। বলে রাখি, আমি গত বছর প্রথম যখন মাউন্ট কৈলাস মানস সরোবর দর্শনে আসি, সেই সময়ে ধারণকৃত ভিডিও এটি। তিব্বতীয় মালভূমিতে মাঝে মাঝে চোখে পড়ে গবাদি পশুর পাল। তিব্বতীরা ভেড়া ও ইয়াক পালন করে থাকে বেশি। চলতে চলতে একটি ভেড়ার পাল দেখে থেমে গেলাম আমরা। তিব্বতের এই যে পাহাড়ি প্রান্তরে দেখুন কত ভেড়া একসাথে চড়ে বেড়াচ্ছে। অসাধারণ এক দৃশ্য আমি নিজ চোখে দেখছি। এরকম চলতে ফিরতে তিব্বতের পথে প্রান্তরে এরকম ভেড়ার পাল কিন্তু অসংখ্য দেখতে পাওয়া যায়। এই তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা 4500 মিটার। এই উচ্চতায় সাধারণত বিমান চলাচল করে। সঙ্গত কারণেই এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। উচ্চতাজনিত কারণে এখানে অক্সিজেনের অভাব প্রকট। তাই তো একাধিক বরফ গলা নদী, জলাশয়, ওয়েটল্যান্ড কিংবা গ্রাসল্যান্ড থাকলেও এখানে বড় কোনো গাছ জন্মাতে পারে না। আমার মনে হয় এই দুর্গম জনপদের তিব্বতীদের আমজাম কাঁঠালের গাছের সামনে দাঁড় করিয়ে দিলে হা করে তাকিয়ে থাকবে, কারণ তারা আজীবন শুধু ঘাসই দেখেছে, এমন বড় কোনো গাছ দেখেনি। সারাদিন চলার পর বিকেলে আমরা পৌঁছে গেলাম সাগা শহরে। কৈলাস যাওয়ার সময় এই হোটেলেই আমরা এক রাত অবস্থান করেছিলাম। হোটেলটি বেশ ভালো। সকালে উঠেই আমাদের গাড়ি চলতে শুরু করলো নেপাল সীমান্তবর্তী গিরং শহরের দিকে। পথের ধারের বিরানভূমিতে দেখতে পাচ্ছেন অনেক গাছের চারা রোপণ করা হয়েছে। আগের ভিডিওগুলোতেও বলেছি, স্বাভাবিকভাবে এখানে বড় গাছ জন্মায় না। তাই চীন সরকার ল্যাবে বিশেষ ধরনের গাছের জাত উদ্ভাবন করেছে, যা এই পরিবেশেও টিকে থাকতে সক্ষম। আমরা যতই নেপাল সীমান্ত তথা গিরং শহরের দিকে এগিয়ে যাচ্ছি, ততই উচ্চতা কমছে আর পাহাড়ের গায়ে সবুজ ঝোপঝাড়, ছোট ছোট গাছ চোখে পড়ছে। এবার পাহাড় ভর্তি বড় বড় বৃক্ষ নজরে এলো। মনে হচ্ছে কত দিন পর এমন গাছগাছালি দেখছি। আসলে ধীরে ধীরে আমরা যেন বৃক্ষহীন মালভূমি থেকে সবুজের সমারোহে প্রবেশ করছি। অনেকদিন পর যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এখানে আর অক্সিজেনের কোনো অভাব অনুভব করছি না মোটেই। এই সবুজ মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। গিরং শহরের কাছে একটি ওয়াটারফলসের সামনে বিরতি দেয়া হলো আমাদের। ওয়াটারফলসটি খুব ভালো লাগলো। বিরতি শেষে কিছুটা পথ পেরিয়ে চলে এলাম গিরং শহরে। এখানকার 3 স্টার মানের ফুনসক খামসাং হোটেলে উঠলাম আমরা।
পুরনো ধাঁচে তৈরি হোটেলের অভ্যন্তরভাগ সুন্দর। ডাবল বেডের রুমটিও বেশ পরিপাটি ছিমছাম। এখানে রাত কাটিয়ে কাল সকালে আমরা সীমান্ত চেকপোস্ট পেরিয়ে চলে যাব নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে। নেপাল সীমান্তবর্তী এই গিরং শহরটিও খুব সুন্দর। এই শহরের দোকানগুলোতে নাকি নেপালি জিনিসের ছড়াছড়ি। এখানে দেখুন মিউজিকের তালে নেচে নেচে চিকেন কাবাব বিক্রি করা হচ্ছে। দৃশ্যটি বেশ ভালো লাগলো। চিকেন কাবাবে আমাদের চলবে না, আমি আর নিলয় খুঁজছি নেপালি রেস্টুরেন্ট। একটু খুঁজতেই পেয়ে গেলাম থাকালি নামের একটি রেস্টুরেন্ট। অথেন্টিক নেপালি রেস্টুরেন্ট এটি। সত্যি বলতে অভ্যস্ত নই বলে চাইনিজ তিব্বতী খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি। মেনুতে হরেক রকমের খাবার দেখে ক্ষুধা যেন দ্বিগুণ হয়ে গেল। নেপালি খাবার রেডি হচ্ছে, থালি। অনেকদিন পরে এই ধাঁচের খাবার আমরা খাবো। চায়না মেনল্যান্ড ঘুরলাম, তিব্বত ঘুরলাম, খাবার নিয়ে অনেক কষ্ট করেছি। আজকে যখন এই চায়নার বর্ডার নেপাল সীমান্তবর্তী গিরং শহরে এসেছি, এখানে নেপালিজ বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, এর মধ্যে একটিতে এসেছি এবং খাবারগুলো দেখেই মানে জিভে জল চলে আসছে। অনেকদিন পরে এই ধরনের থালি খাবো। সেই থালির মধ্যে ডাল রয়েছে, সবজি রয়েছে এবং চিকেন রয়েছে। আমি আর নিলয় একসাথে খাবো, মানে তর্স হয়েছে না। আমরা অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। আর এই যে গরম পানি শুরুতে আমাকে দেওয়া হয়েছে। আমি খুব এক্সাইটেড, কারণ গত প্রায় 18-20 দিন হবে যে বাঙালি ধাঁচের কোনো খাবার খাই না। মানে ভাত খাই, কিন্তু ভাতের সাথে যে আইটেমগুলো সেগুলো আসলে গিলতে পারি না, চলে না। কোনো রকমে বেঁচে থাকার জন্য খাই, কিন্তু আজকে আসলে বেঁচে থাকার জন্য না, আজকে একেবারে তৃপ্তি সহকারে খাবো, আত্মাকে শান্তি দিব। এই কয়েকটা দিনে চায়নার বিভিন্ন প্রদেশ এবং শহরে ঘুরে যে খাবার টেস্ট করেছি সেগুলো আর টেস্ট করতে চাই না, আর কোনো ইচ্ছা নাই সেগুলো টেস্ট করার। এখন একেবারে সাদামাটা বাঙালি খাবার খেতে চাই। ডাল, ভাত, সবজি, মুরগির তরকারি, এগুলোই পাবো আশা করি। একেবারে তর্স হয়েছে না। কতদিন পরে যেরকম খাবার দেখলাম স্বচক্ষে, ভুলেই গেছি সর্বশেষ কবে খেয়েছিলাম। দেখুন কি মজার খাবার। থালি অনেক দিন পর, কত কি। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন। এই ধরনের চিকেন এভাবে কষানো অনেকদিন পর দেখছি, কারণ আমরা বেশ কিছুদিন ধরে চায়নায় ঘুরছি, তিব্বতে ঘুরছি। আর এটা ডাল দেওয়া হয়েছে, উফ, দেখেই খেতে ইচ্ছে করছে। আর এটা হচ্ছে আলু অথবা মিষ্টি কুমড়া একটা সবজি। এখানে শাক রয়েছে, এখানে চাটনি রয়েছে, দেখুন চাটনি, এটাও চাটনি, পাঁপড়, এখানে শসা রয়েছে, আর মাঝখানে রয়েছে ভাত। মানে সত্যি সত্যি জিভে জল চলে এসেছে। একটু খেয়ে বলি আপনাদেরকে, দেখে চিকেনের ইয়েটা নেই। কি যে মজা, শুধু ঝোলটাই নিয়েছি। এই যে চিকেনের একটা পিস নিলাম, সত্যি মনে হচ্ছে যে স্বর্গ থেকে নিয়ে আসা কোনো খাবার। দারুণ, অসাধারণ। মানে আমি এই মুগ্ধতা বলে প্রকাশ করার মতো না যে কি টেস্ট এই চিকেনটা। এর পাশাপাশি পাঁপড়টা, পাঁপড়ের নিচে আলু ভাজিও আছে, চাটনি আছে, সত্যি অসাধারণ। শাক নিলাম, একটু ডাল নিই। নেপালি খাবার কিন্তু একেবারে বাঙালিয়ানা যে ধাঁচ, সেই ধাঁচে। এ কারণেই
খাবারটা যে আত্মাকে পরিতৃপ্ত করছে এটা সত্যিই বলে বোঝানোর মতো নয়। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দুর্দান্ত স্বাদ, মন ভোলানো। কতদিন পরে যে আত্মা একটু তৃপ্তি পেল বলে বোঝানোর মতো না। এই কয়দিন শুধু বাঁচার জন্যই খেয়েছি, আজকে মনে হচ্ছে না বাঙালি তো শুধু বাঁচার জন্য খায় না, বাঙালির আবার মুখে স্বাদ অনেক। বন্ধুরা, আজকে এই মজার খাবারের দাম হচ্ছে 35 ওয়ান। এত মজা করে খাচ্ছি, এত ভালো লাগছে, এটি বলে বোঝানোর মতো না। এবং থালিতে যা দিয়েছে এটাই শেষ না, পরবর্তীতে কারো চিকেন লাগলে, কারো ডাল লাগলে, কারো শাক লাগলে সব কিছু দেওয়া হচ্ছে। এটা দারুণ লাগলো। আমি কিন্তু ভাত নিয়েছি, ডাল নিয়েছি, চিকেনের ঝোল নিয়েছি, শাক নিয়েছি, মানে অবারিত খাবার। একটা খাবার দাম 35 ওয়ান। কিন্তু এইরকম খাবার মানে আমরা এতদিন যে চায়নায় ঘুরছি, তিব্বতে ঘুরছি, 35 ওয়ান দিয়েও খেতে পারবো না, মানে সেই টেস্ট, এত ভালো লাগছে। আর এখন যখন আচার তো আছে, সেই সাথে পেঁয়াজ এবং মরিচ, আমি একটা মরিচ নিলাম। একবারে দেশীয় স্বাদ, অসাধারণ আর অফুরান খাবার, দারুণ। বিশ্রাম নিয়ে বিকেলে আমরা বের হলাম গিরং দর্শনে। শুরুতেই আমরা যাচ্ছি জিফু ক্যানিয়নে। বন্ধুরা, আপনারা কি তিব্বত ভ্রমণের কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। আগামী 4 সেপ্টেম্বর তিব্বত অভিমুখে একসাথে 2টি গ্রুপ ট্যুরের উদ্যোগ নিয়েছে বেঙ্গল ভিস্তা। একটি গ্রুপ যাবে তিব্বতের এভারেস্ট বেস ক্যাম্প থেকে এভারেস্ট সিংহের অপরূপ সৌন্দর্য দেখতে, আরেকটি গ্রুপ যাবে কৈলাস মানস সরোবর দর্শনে। এই দুটি গ্রুপই পোতালা প্যালেস, জোখাং টেম্পল, ইয়ামদ্রোক লেক সহ তিব্বতের অন্যান্য অপার সৌন্দর্য উপভোগের দারুণ সুযোগ পাবে। তিব্বত ভ্রমণে বেঙ্গল ভিস্তায় হতে পারে আপনার ভরসার প্রতিষ্ঠান। আসুন, ফুরিয়ে যাওয়ার আগেই আপনার বুকিংটি কনফার্ম করে রাখুন। বন্ধুরা, তিব্বতের গিরং শহরে এসে চলে এসেছি সেই জিফু ক্যানিয়নের কাছে। এই যে দেখছেন যে ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় এই ক্যানিয়নটা খুব ভালোভাবে দেখতে পারবো। এবার দেখুন, এই ঝুলন্ত ব্রিজে উঠলাম, জীবনে প্রথম ক্যানিয়ন দেখব। ওরে বাবা, মাথা ঘুরাচ্ছে আমার। দেখুন কত ডিপ, হায় হায়। এখানে এভাবে ঝুলাঝুলি করতে, নাড়ানো করা নিষেধ, কিন্তু নিলয় ঝুলছে। ওই ক্যানিয়ন দেখুন কত গভীর, হাত পা শিরশির করছে। নিলয়, ভয় লাগছে? না, ভয় লাগতেছে না, কারণ এত সিকিউরিটি ব্রিজটা আসলে ভয় লাগার কোনো কারণই নাই। কিন্তু দেখে অসাধারণ এক অনুভূতি হচ্ছে। একে তো ভয় লাগছেই, নিচে তাকালে মাথা ঘুরছে, আর সেই সাথে একটা রোমাঞ্চকর অনুভূতি। এরকম ক্যানিয়ন জীবনে এই প্রথম দেখছি এই তিব্বতে এসে। এক ঝলকে ক্যানিয়নটাই দেখে নিলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো যে তিব্বতে যে এরকম ক্যানিয়ন রয়েছে এটা আমার জানা ছিল না। এটা 73 মিটার হচ্ছে ডিপ আর কি। এখানে কিন্তু নেপালি রেস্টুরেন্টের ছড়াছড়ি। এই যে দেখুন, ইয়াংকার নেপালি রেস্টুরেন্ট, নেপালি খাবারগুলো খেতে পারবেন এসব রেস্টুরেন্টে। এই শহর যেহেতু নেপাল সীমান্তবর্তী, এ কারণে এখানে বেশ নেপালিদের দেখা যায় এবং নেপালি রেস্টুরেন্ট রয়েছে, নেপালি খাবার দাবার অনেক। এই যে দেখুন, এটাও নেপালি রেস্টুরেন্ট, জিফু নেপালি রেস্টুরেন্ট। এই যে এটিও নেপালি একটি রেস্টুরেন্ট। আর এখানে কি যেন শুকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি এটা আমি জানি না, চিনি না। মশলা জাতীয় কিছু হবে।
জানি না আমরা। আর এখানে দেখা যাচ্ছে যে শুকনা মরিচ, আর এখানে যে কালো দানা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেগুলো শুকানো হচ্ছে, এগুলো শুকানোর পরে এই কালো দানাগুলো বের হবে। নেপাল সীমান্তবর্তী তিব্বতের গিরং শহর ঘুরে দেখছি, এখানকার মানুষের জীবনযাপন দেখছি, এখানকার যে শহরে সংস্কৃতি, খাবার দাবার সব কিছুই কিন্তু চোখে পড়ছে। ও এখানে দেখুন এই মশলাগুলো, এর মধ্যে দেখছি রসুন শুকানো হচ্ছে এখানে, রসুন আর সেই মশলা যেটার নাম জানি না। এই যে আসলে এই মশলা যখন গাছ থেকে নামানো হয় এরকম লাল থাকে, আর এরপরে দেখুন এই যে ভেতর থেকে বা সাইড থেকে যে এই কালো এইগুলো নেওয়া হয়, আলাদা করা হয়। ঢালু পথে নিচে নামছি পাহাড়ি এই শহরের। এখানেও দেখুন ও মশলা এই যে দেখুন ব্লেন্ড করা হচ্ছে, হলুদ ব্লেন্ড করে রেখেছেন, ব্লেন্ড করছেন নাকি মরিচ, সরি এই যে শুকনা মরিচ ব্লেন্ড করা হচ্ছে এভাবে। আর এর কালার এমন হয়েছে দেখে মনে হচ্ছে যে হলুদ কিনা। দেখেন মরিচ ব্লেন্ড করা দেখে নামছি শহরের এই ঢালু পথ ধরে। এত মশলা এখানে বিক্রি করেন তারা, ভাবতেই পারছি না। দেখুন এই যে একটি মশলার দোকান, বিভিন্ন ধরনের মশলা মরিচ সহ তারা বিক্রি করছেন। এর পাশাপাশি এই যে এখানে দেখুন কত ধরনের মশলা তারা বাড়ির আঙিনায় শুকোচ্ছেন। এই যে মরিচ, আর এটার নাম তো জানি না, অনেক দেখছি এই মশলার ব্যবহার। এই যে রেস্টুরেন্ট, এটাও নেপালি রেস্টুরেন্ট, এখানে বসে তিব্বতীয়নরা বা বিভিন্ন টুরিস্টরা খাওয়া দাওয়া করছেন। এখানেও মশলা রাখা হয়েছে, দেখুন এই যে মশলা। এই যে এখানে দেখুন এখানে কিছু মশলা রয়েছে, পাশাপাশি এই যে আমাদের দেশে গাছে কিন্তু এগুলো ব্যাঙের ছাতার মতো হয়, সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। প্রায় সব কটি দোকানেই দেখলাম এগুলো। এই মশলায় কি আছে জানি না, এটা ব্যাপক এখানে দেখছি বিক্রি হচ্ছে। এই যে মরিচ ও হলুদ, ও জিরার দানাগুলো দেখুন খুব সুন্দর জিরা এগুলো, এবং গুঁড়া করা জিরাও রয়েছে এখানে। তাশিডালে এখানে কি একটা গাছ দেখছি, অনেক ফল ধরে রয়েছে। আমরা মনে হচ্ছে যে শহর থেকে কিছুটা বাইরে চলে এলাম, যে জায়গাটা পেরিয়ে এলাম মনে হচ্ছে যে কোনো মশলার রাজ্য পার হয়ে এলাম। আর এখানে দেখুন কি সুউচ্চ সব পাহাড়ের উপরে মেঘে পাহাড়ের উপরের অংশটা একেবারে ঢাকা রয়েছে। বন্ধুরা এই যে পথ দেখছেন, এই পথেই কিন্তু নেপাল থেকে এসেছিলেন প্রিন্সেস তিব্বতের রাজাকে বিয়ে করার জন্য। তিব্বতের রাজাদের 5টি বিয়ে করতে হতো, 5টির মধ্যে 3জন হতেন তিবেতিয়ান নারী, আর বাকি 2জন বাকি 2জনের মধ্যে একজনকে হতো নেপালিস এবং আরেকজনকে হতো চাইনিজ। এটা করতেন তারা তাদের রাজ্য ক্ষমতা এসব টিকিয়ে রাখার জন্য, এবং পাশের যে নেপাল এবং চায়নার সাথে সুসম্পর্ক যাতে থাকে সেজন্যই তারা এটি করতেন বলে আমি জেনেছি। 7ম শতাব্দীতে তিব্বতের কিং সমজম গ্যাম্বো যখন নেপালিস প্রিন্সেসকে বিয়ে করার উদ্যোগ নেন, তখন নেপালিস প্রিন্সেস কিন্তু এই পথেই প্রবেশ করেছিলেন তিব্বতে। সেই পথটি আমরা ঘুরে ঘুরে দেখছি, এই যে আমাদের তেনজিনদা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা একটি ঐতিহাসিক পথ বলা যায়, কারণ তিব্বতের ইতিহাসে সেই রাজাটা অনেক বিখ্যাত, এবং সেই রাজকুমারী অর্থাৎ প্রিন্সেস যে নেপাল থেকে এসেছিলেন এই পথে, সে কারণে কিন্তু এই পথটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই পথের 2 পাশে বিভিন্ন ধরনের লতা গুল্ম রয়েছে, এর মধ্যে নাকি ঔষধি বৃক্ষ অনেক রয়েছে। এর পাশাপাশি এখানে প্রকৃতিগতভাবেই নাকি তামাক গাছ জন্মে থাকে।
নিলয়, হ্যাঁ। এই পথে হাঁটতে কেমন লাগছে? অসাধারণ, মানে এত প্রাণ প্রাচুর্য এবং উদ্ভিদ বৈচিত্র্যে পরিপূর্ণ এর পথটা, মানে আমার খুব দারুণ লাগছে। যে চারপাশে পাখির কলতান, তারপরে হচ্ছে ঝর্ণা, মেঘে ঢাকা পাহাড়, সব কিছু মিলে খুব দারুণ লাগছে। আর আসলে গত কয়েকদিনে একেবারে কি বলে এমটি মাউন্টেন দেখে দেখে এই মাউন্টেন মানে প্রাণ প্রাচুর্য পরিপূর্ণ এই মাউন্টেন দেখে আসলে এই পথ দেখে আসলে আমার অনেক ভালো লাগছে। নেপালিজ যে রাজকন্যা এসে যে সংসেন গাম্বুকে বিয়ে করেছিলেন 7ম শতকে, সে এই পথে এসেছিলেন, সে তো আগেই বলেছি। কিন্তু যেখানে বিয়ে আনুষ্ঠানিকতা হয়েছিল এখানে একটি গুহা রয়েছে, সেই গুহায় আমরা যাচ্ছি। এই যে এই জায়গাটিতেই সেই গুহাটি রয়েছে। গুহাটি শুধু বিয়ে হয়েছিল নেপালি রাজকন্যার সঙ্গে তিব্বতের রাজার সেটিই নয়, এটি অনেক প্রাচীন গুহা। এটা হচ্ছে ভারত থেকে আসা একজন গুরু, পদ্মসম্ভবা যার নাম, তিনি এখানে ধ্যান করেছিলেন। সে কারণে বহু আগে থেকেই এই গুহাটি এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত। এখানেও একটি ঝিরি দেখুন, এই গুহায় যাওয়ার পথে একটি ঝিরি দেখলাম, খুব সুন্দর। এই কাঠের পাটাতনের উপর দিয়ে ব্রিজের মতো করে তৈরি করা হয়েছে, দেখুন এই যে। বন্ধুরা, এটি সেই মেডিটেশন কেভ বা মেডিটেশন গুহা, যেখানে ভারত থেকে আসা সেই গুরু পদ্মসম্ভবা। আর এই জায়গাটিতেই কিন্তু নেপালের রাজকন্যার সঙ্গে তিব্বতের রাজার বিয়ে হয়েছিল। এই যে জায়গাটি দেখছেন এখানেই। ভেতরের অংশে গুরু পদ্মসম্ভবার একটি মূর্তি রয়েছে। রয়েছে তিব্বতী রাজা সংসেন গাম্পো ও নেপালি রাজকুমারীর মূর্তি। আমাদের গাইড তেনজিন আবারও বর্ণনা করলেন বিয়ের সেই ইতিহাস। For Tibetan king, when the Tibetan king pick up the princess on this way, then Nepal prince downstairs to up. They meet each other. They celebration. The celebration in second floor. Here the main statue, King Somdeng Dambo with the Nepal princess. নেপালের রাজকন্যা যখন আসেন, তিব্বতের রাজার সঙ্গে প্রথম এই কক্ষেই দেখা হয়। এরপর তাদের যে সেলিব্রেশন হয় বিয়ের প্রথম, সেটা এই যে আপস্টেয়ারের এই যে এই উপরে উঠতে হবে সেই জায়গাটিতে। তিব্বতের রাজা সংসেন গাম্বুর সঙ্গে নেপালের রাজকন্যার দেখা হওয়ার পরে ঠিক এই জায়গাটিতেই প্রথম সেলিব্রেশন হয়, তাদের বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা হয় এখানেই। দেখুন এই গুহাতে সেই সময় সাজসজ্জা যেভাবে করা হয়েছিল, সেই সাজসজ্জা তো এখন দেখা সম্ভব না, তবে এভাবেই কাপড় ছুঁড়ে এভাবেই কিন্তু একটা পরিবেশ তৈরি করা হয়েছিল সেই সময়ে। হবে হবে গোটা তিব্বতেই তো ঘুরলেন, এই জায়গায় এসে কেমন লাগলো? এই জায়গায় এসে অন্যরকম ভালো লাগছে, কারণ এখানে এত গাছপালা, পুরো তিব্বতে অনেক পাহাড়, অনেক ওদের হিস্টোরিক্যাল অনেক প্লেসেসগুলো দেখেছি, ভালো লেগেছে। আর এখানে এসে এত সবুজের সমারোহটা আরও বেশি ভালো লাগছে। আর কেমন একটা থটের মধ্যে যেন হারিয়ে যাচ্ছি, গভীর চিন্তায় হারিয়ে যাচ্ছি যে এত বড় বড় গুহা কেভ, এর মধ্যে কিভাবে বসে মানে এত পুরনো দিনে কিভাবে বসে ওনারা মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য সাধু সন্ন্যাসীরা ধ্যান করতেন। অবশ্যই একটা জায়গার ভ্যালু তো আছেই, হ্যাঁ, আর একটা পবিত্র পবিত্র ভাব লাগছে। আর আপনি, আমি তো জানি যে আপনি গান করেন, হ্যাঁ, এরকম জায়গায় এসে কি কোনো গান করতে ইচ্ছে করছে? এটা যদি আমার দেশের কোনো ইয়ে হতো তাহলে আমি বলতাম কি অপরূপ রূপে বলতাম, কিন্তু ওটা এখন করা, এটা আমার আসবেই না। এখন মনে হচ্ছে এসো শ্যামল সুন্দর
হান তব তপহরা ত্রিশহরা সঙ্গ শোধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এটাই মনে পড়লো। বাহ, অনেক সুন্দর গান করেছেন অর্পিতা আঁখি দিদি। তিনি আমাদের বাংলার মাটির সন্তান, সিলেটের সন্তান। তিনি এখন লন্ডনে থাকেন। ঘুরতে এসেছেন তিব্বতে, এসে দেখা হয়ে গেল, একই মাটির সন্তান, তাই কথা হলো। অনেক ধন্যবাদ দিদি। খুব ভালো লাগলো আপনারা সুমন ভাইয়ের ভিডিও সবসময় দেখেন। আমার খুব সৌভাগ্য যে সুমন ভাই বিহাইন্ড দ্য ক্যামেরা, সেই আমি এখন আগে থেকে বলছি না আমি কি কি দেখেছি, কারণ আমি নিজেও ক্যামেরাতে কাজ করি। সুমন ভাই যা যা কাজ করেছেন, অনেক কষ্ট করে অনেক কিছু ধারণ করে নিয়েছেন আপনাদের জন্য। সাথে থাকবেন সবসময়। নেপাল সীমান্তবর্তী তিব্বতের গিরং শহরটি আমার কাছে খুব ভালো লেগেছে। নিশ্চয়ই আমি আবারও আসতে চাই এই শহরে।